আপিল বিভাগেও প্রার্থিতা ফিরে পেলেন না কুমিল্লা 4-এর মঞ্জুরুল আলম মুন্সি। 10-এ বাদ পড়লেন গফুর ভূঁইয়াও। নির্বাচনে বাধা নেই মোবাশ্বের আলমের। তারা বাংলাদেশের মানুষকে এই আহ্বানটা জানাবো, ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, দুর্নীতিবাজ, চাঁদাবাজদের জন্য আমরা পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব ইনশাআল্লাহ। কুমিল্লা 10 আসনের নির্বাচন এজ ইউজুয়ালি চলবে, অর্থাৎ মোবাশ্বের আলম ভূঁইয়া তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। শেরপুরে নিহত জামায়াত নেতার কবর জিয়ারতের পর নির্বাচনী জনসভায় যোগ দিবেন ডাক্তার শফিকুর রহমান। দুপুরে যাবেন জামালপুরের সমাবেশে। ধার দানের টাকায় নির্বাচনে লড়ছেন জামালপুর 4 ও 5 আসনের বেশিরভাগ প্রার্থী। ব্যয়ের খাতে শুভঙ্করের ফাঁকি বলছেন সচেতনরা। আসলে তার প্রকৃত সম্পদের বিবরণী যা আছে এটার সাথে আসলে হলফনামা সম্পত্তির আমার মনে হয় কোনো মিল নাই। ভারী বৃষ্টিপাত আর প্রবল বন্যায় বিপর্যস্ত লাতিন দেশ পেরু ও চিলি। ঘরবাড়ি তলিয়ে নিঃস্ব বহু মানুষ, ক্ষতিগ্রস্ত ফসলি জমি। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ঠাকুরগাঁও 1 আসনে কাজীপাড়া এলাকায় নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি আমরা। এইখানে আমাদের সরানোর জন্য তখন আমাদের আপনি একটু বলেন ভাই, এখানে প্রচুর ভিড়, এখান থেকে আপনার শহীদ হয়ে গেছে, তাই না? এখন তো এই যে আমরা মামুনের কাছে সবসময় আসি, কিছুদিন আগে আসছিলাম, আমরা তাদেরকে সবসময় শ্রদ্ধা করি, সালাম জানাই। তারা না হলে আমাদের এই ভোট আসতো না, স্বাধীনতা করতাম না। ওদেরকে আমরা সবসময় সেই ভালোবাসা জানাই। আমি সেদিন বাসাতেও গেছিলাম। তো এখন আপিল বিভাগেও প্রার্থিতা ফিরে পেলেন না কুমিল্লা 4-এর মঞ্জুরুল আলম মুন্সি। 10 আসনের প্রার্থী গফুর ভূঁইয়ার আপিলও খারিজ হয়ে গেছে এবং এই আসনে নির্বাচনে বাধা নেই বিএনপি প্রার্থী মোবাশ্বের আলমের। রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে মঞ্জুরুল হাসান মুন্সির প্রার্থিতা অবৈধ ঘোষণা করে হাইকোর্ট এবং সেই আদেশের বিরুদ্ধে তিনি আপিল করেন। অন্যদিকে কুমিল্লা 10 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়াকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়, তবে একই আসনের অপর প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে করা আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনিও আর নির্বাচনে অংশ নিতে পারছেন না। ঋণ খেলাপিরা যতই শক্তিশালী হোক না কেন, তারা আর পার পেতে পারবে না। সারা বাংলাদেশের মানুষকে এই আহ্বানটা জানাবো, ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, দুর্নীতিবাজ, চাঁদাবাজদের জন্য আমরা পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব ইনশাআল্লাহ। জনাব গফুর ভূঁইয়া সাহেব ওনার যে অ্যাপিলটা ছিল, হাইকোর্ট ডিভিশনও রিট পিটিশন নামঞ্জুর করেছেন এবং আপিল বিভাগে আপিলটিও নামঞ্জুর হয়েছে, ফলে গফুর ভূঁইয়া নির্বাচন করতে পারছেন না। আমরা এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে যাচ্ছি হাইকোর্টে। আমাদের সহকর্মী রাব্বি হোসেন অপেক্ষা করছেন আমাদের জন্য। আমরা মাত্রই দর্শকদের যে খবরটি জানাচ্ছিলাম রাব্বি, যে আপিল বিভাগেও দুজন আসলে প্রার্থিতা ফিরে পেলেন না। এখন প্রার্থিতা ফিরে পাবার বিষয়ে আপিল বিভাগের যে সিদ্ধান্তগুলো হয়েছে সে বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। কুমিল্লা 4 আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির যে আইনি লড়াই, সেটি মূলত তিনি আজকে ব্যর্থ হলেন, কারণ তার যে প্রার্থিতা ফেরত পেতে তিনি যে লিভ টু আপিল করেছিলেন, সেই আপিলটি আজকে আপিল বিভাগ খারিজ করেছেন এবং আপিল বিভাগ বলেছেন যে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না, কারণ তিনি ঋণ খেলাপির অভিযোগে এর আগে নির্বাচন কমিশন থেকে তার প্রার্থিতা বাতিল হয়। পরবর্তীতে তিনি এই প্রার্থিতা ফেরত পেতে হাইকোর্টে এসেছিলেন আইনি লড়াইয়ের জন্য। হাইকোর্টও তার প্রার্থিতা ফেরত দেননি এবং তাকে ঋণ খেলাপি হিসেবে ঘোষণা করেছিলেন। পরবর্তীতে তিনি লিভ টু আপিল করেছিলেন এই আপিল বিভাগে তার প্রার্থিতা ফেরত পাওয়ার জন্য। সেটি মূলত
আজকে মীমাংসা হয়ে গেল। মূলত তিনি আর আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। ফলে এই আসনের যিনি বিরোধী প্রার্থী ছিলেন অর্থাৎ হাসনাত আবদুল্লাহ, তিনি ভোটের মাঠে অনেকটাই এগিয়ে গিয়েছেন এই আজকের এই আদেশের ফলে। পাশাপাশি কুমিল্লা 10 আসনের দুজন প্রার্থীর বিষয়ে আজকে সিদ্ধান্ত দিয়েছেন আপিল বিভাগ। সেখানে কুমিল্লা 10 আসনের বিএনপির যিনি প্রার্থী ছিলেন আব্দুল গফুর ভূঁইয়া, তার যে প্রার্থিতা তিনি আগে বাতিল হয়েছিল হাইকোর্ট থেকে, সেটি বহাল রেখেছেন আপিল বিভাগ। মূলত তিনিও নির্বাচনে অংশ নিতে পারবেন না। পাশাপাশি এই আসনের আরেকজন প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া, তিনি মূলত নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আপিল বিভাগ জানিয়েছেন। তবে তার বিরুদ্ধে তিনি আরেকজন প্রার্থী যিনি রয়েছেন, তিনি লিভ টু আপিল করেছেন, সেই আপিলটি মঞ্জুর করেছেন। অর্থাৎ আপিল বিভাগ বলেছেন যে আপিল নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত তিনি যেহেতু আগামী নির্বাচন আর অল্প কিছুদিন বাকি রয়েছে, ফলে এখন যে অবস্থাতে রয়েছে কুমিল্লা 10 আসন, সেখানে মোবাশ্বের আলম ভূঁইয়া তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। পরবর্তীতে যখন আপিল নিষ্পত্তি হবে তখন তার যে ফলাফলটি হবে সেখানে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে। অর্থাৎ তার ফলাফলটি নির্ভর করবে এই আপিল নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত। বলা যায় যে কুমিল্লা 4 এবং 10 আসনের যেই নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল, যে প্রার্থীরা কে প্রার্থিতা ফেরত পাবেন কে পাবেন না, সেটি মূলত এখন আপাতত নিষ্পত্তি হয়ে গেল আপিল বিভাগ থেকে। বৃষ্টি, সে বিষয়ে বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ রাব্বি। আমরা জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে যাব। সেখানে জামায়াত আমিরের যে এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট, সেটি সাইবার হামলার বিষয়ে সংবাদ সম্মেলন করছেন মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবাইর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আজকে আমরা তাৎক্ষণিকভাবে প্রেস মিটিং করেছিলাম এবং দুপুরবেলা জোহরের নামাজের পর বাইতুল মোকাররম থেকে আমরা বিক্ষোভ মিছিল করেছিলাম। তো আজকে আমাদের আমিরে জামাত শেরপুরে গিয়েছেন, শহীদ পরিবারের সাথে কিছু সময় কাটাবেন, জিয়ারত করবেন, পরিবারের সদস্যদেরকে সান্ত্বনা দেবেন এবং শেরপুরে একটি জনসভায় তিনি বক্তব্য রাখবেন। এই মুহূর্তে তিনি শেরপুরে আছেন, সেখান থেকে তিনি জামালপুরে একটি জনসভায় অংশগ্রহণ করবেন, বক্তব্য রাখবেন, তারপরে তিনি ঢাকায় ফিরে আসবেন। আগামীকালকে আমাদের কর্মসূচি হচ্ছে কক্সবাজার থেকে আরম্ভ হবে। আমিরে জামাত সেখানে যাবেন। কক্সবাজারের গুরুত্বপূর্ণ এলাকা আপনারা জানেন, আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ যে আসনে আছেন, কুতুবদিয়া এবং মহেশপুর যে আসনটা, সকালবেলা সেই আসনে তিনি জনসভায় অংশগ্রহণ করেন। ধানের শীষে ভোট দিয়ে পতিত স্বৈরাচারকে জবাব দিতে হবে। 5 আগস্টের মতো 12 ফেব্রুয়ারি দলমত নির্বিশেষে সবাইকে ভোট কেন্দ্রে আসতে হবে। শনিবার টাঙ্গাইল ও সিরাজগঞ্জে নির্বাচনী সমাবেশে এই আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশের উত্তরাঞ্চলে টানা 3 দিনের নির্বাচনী সমাবেশের সবশেষটি অনুষ্ঠিত হয় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা বাইপাসে। আর সেখানে তারেক রহমান বলেছেন, বিএনপি ছাড়া এই মুহূর্তে অন্য কোনো রাজনৈতিক দলের দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই। একটি রাজনৈতিক দলের কথা উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে তারা দেশ বিক্রি করে দিবে। এর আগে বগুড়া থেকে রওনা দিয়ে দুপুরে সিরাজগঞ্জের বেসিক শিল্প পার্কে নির্বাচনী সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারম্যান। এ সময় 12 ফেব্রুয়ারি ধানের শীষকে জয়ী করে পতিত স্বৈরাচারদের জবাব দেওয়ার আহ্বান জানান তিনি। 12 তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে সিল মারার মাধ্যমে, তাহলে সেই স্বৈরাচাররা যারা আপনার অধিকার কেড়ে নিয়েছিল তারা তাদের জবাব পাবে। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোনো রাজনৈতিক দল নেই। আজ শেরপুর ও জামালপুরে নির্বাচনী জনসভায় যোগ দিবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের কবর জিয়ারতের মধ্য দিয়েই তিনি আজকের কর্মসূচি শুরু করবেন। জনসভায় যোগ দেওয়ার আগে দুপক্ষের মারামারিতে নিহত শ্রীবর্দী উপজেলায় জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করবেন ডাক্তার শফিকুর রহমান এবং এ সময় তার পরিবারের সদস্যদের সাথেও তিনি সাক্ষাৎ করবেন। এরপর বেলা 11:30টায় শেরপুর শহরের শহীদ দারোগা আলী পৌর পার্ক মাঠে 11 দলীয় ঐক্যের জনসভায় বক্তব্য রাখবেন তিনি। জনসভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জামায়াত ইসলামের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরবেন জামায়াতে আমির। শনিবার কুমিল্লা ও কেরানীগঞ্জে পৃথক জনসভায় যোগ দেবেন তিনি। আমরা শেরপুরের জনসভাস্থলে যেতে চাই, সেখানে সহকর্মী রিয়াজ রায়হান আমাদের জন্য অপেক্ষা করছেন। রিয়াজ, জানাবেন জামায়াত আমির খুব সম্ভবত এরই মধ্যে শেরপুর পৌঁছে গেছেন, তিনি কখন নাগাদ এই জনসভাস্থলে আসতে পারেন? দেওয়া ছিল তার মধ্যে হচ্ছে সকাল 10:30 বাজে তিনি শ্রীবর্দী উপজেলা যাবেন, যেখানে মূলত 28 জানুয়ারি বিএনপি জামাতের সংঘর্ষে শ্রীবর্দী উপজেলা জামাতের আমির জামাতের সাধারণ সম্পাদক রেজাউল করিম নিহত হয়েছিলেন। তার কবর জিয়ারত পরে তার পরিবারের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবেন এবং
সেখান থেকে তিনি আবারও হেলিকপ্টার যোগে আসবেন এই পৌর পার্কের পাশে যে স্টেডিয়াম রয়েছে সেখান থেকে পৌর পার্কের জনসভায় যোগ দেবেন। এরই মধ্যে উপস্থিত সময়সূচি অনুযায়ী 11:30টার মধ্যে এখানে আসার কথা। আশা করা হচ্ছে হয়তো 12:30 থেকে 11:30 থেকে 12টার মধ্যেই তিনি এই যে জনসভাস্থল শেরপুর পৌর পার্ক সেখানে তার আগেই মূলত সকাল 11:30টার পর থেকেই যে নেতৃবৃন্দ রয়েছেন বা রয়েছেন তারা এসে ব্যবস্থা শুরু করেন এবং 10:30টার মধ্যে বলতে গেলে যে জনসভাস্থল সেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কানা পূর্ণ হয়ে গেছে। বিশেষ করে শুধুমাত্র পুরুষ যারা রয়েছেন তারা নয়, নারী নেতাকর্মী যারা রয়েছেন তাদেরও বিশাল একটি উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এখানে এখন বক্তব্য দিচ্ছেন জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন। তারা বলছেন যে এই জোটকে যদি বিজয় করা হয় সন্ত্রাসবাদ মুক্ত একটি দেশ গড়া তারা প্রত্যাশা করছেন, অঙ্গীকার করছেন। পাশাপাশি তারা বিএনপিকে ইঙ্গিত করে উল্লেখ করছেন যে একটি দল নানা ধরনের প্রোপাগান্ডা বা প্রচারণা অপপ্রচার চালাচ্ছে, গুজব চালাচ্ছে। সেসব গুজবকে না দিয়ে 12 ফেব্রুয়ারি নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে সকাল থেকে সবাইকে কেন্দ্রে পাহারা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং বলছেন তাদের যে ভোটাধিকার সেটি যাতে প্রয়োগ করা হয় এবং যাতে তাদের জন্য যে প্রতীক বা জোটের যে প্রতীক সেই প্রতীকে ভোট দিয়ে তাদেরকে যাতে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দেয় সেই আহ্বান জানানো হচ্ছে আজকের জনসভা। সেখান থেকে তারপর এটি শেষ হওয়ার পর মূলত বেলা 12:30 জামালপুর সমাবেশ করার হয়েছে। সেখান থেকে আবারও ফিরবে। বিস্তারিত জানাচ্ছিলেন আপনি, অনেক ধন্যবাদ রিয়াজ। জামালপুরের 5টি আসনেই প্রার্থীরা নির্বাচনে অংশ নিয়েছেন ধার ও দানের টাকায়। এর আগের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্বে জামালপুর 1, 2 ও 3 আসনের প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব দেখেছিলাম আমরা। এবার 4 ও 5 আসনের প্রার্থীদের ব্যয়ের হিসাব উঠে এসেছে বিশ্লেষণে। নির্বাচনী ব্যয়ের খাতে শুভঙ্করের ফাঁকি রয়েছে বলে মনে করছেন সচেতনরা। আরও জানাচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। জেলার 5টি আসনেই বিএনপির 5 প্রার্থীর 4 জনই নিজের টাকায় নির্বাচন করছেন, একজন করছেন দানের টাকায়, আর জামায়াতের 5 প্রার্থী নির্বাচন করছেন ধারের টাকায়। গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র সহ সব দলের প্রার্থীরাও ধার ও দানের টাকায় করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জামালপুর 4 সরিষাবাড়ি আসনে বিএনপির প্রার্থী ফরিদুল কবির তালুকদার নিজের টাকায় নির্বাচন করছেন। নিজের স্ত্রীর ভাই এবং কর্মীদের কাছে ধার এবং দানের টাকায় নির্বাচন করবেন জামায়াত প্রার্থী আব্দুল আওয়াল। গণ অধিকার পরিষদের প্রার্থী ইকবাল হোসেন নির্বাচনের আয় ব্যয়ের হিসাব দেননি। বাকি 3 প্রার্থীর চিত্র একই। জামালপুর 5 সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন নিজের টাকার পাশাপাশি স্ত্রীর দানের টাকায় নির্বাচনে খরচ করছেন। আর জামায়াত ইসলামের প্রার্থী মোহাম্মদ আব্দুল সাত্তার স্ত্রী, ছেলে, মেয়ে, জামাই ও কর্মীদের কাছে পাওয়া ধার ও দানের টাকায় নির্বাচন করছেন। এছাড়া অন্য 6 জনও ধার ও দানের টাকায় নির্বাচন করবেন। নির্বাচনী আয় ব্যয় খাতে শুভঙ্করের ফাঁকি বলে মনে করছেন সচেতনরা। তাদের দাবি, এখান থেকেই শুরু হয় দুর্নীতির সূত্রপাত। বাস্তবতার সাথে কোনো মিল নাই। ওনারা একটা দেয়ার কথা দিয়েছেন, আসলে তার প্রকৃত সম্পদের বিবরণী যা আছে এদের সাথে আসলে হলফনামা সম্পত্তির আমার মনে হয় কোনো মিল নাই। প্রকৃত খাতগুলো না দেখিয়ে দেখানো হয় আত্মীয় স্বজনের দান। যে আত্মীয়রা দান করলেন তারা আয়কর দেন কিনা, তাদের সেই সম্পদ আছে কিনা সেগুলো দেখা উচিত, এবং ঋণ প্রকৃতপক্ষে তিনি করেছেন কিনা, ইলেকশন কেন্দ্রিক ঋণ করেছেন কিনা সেটাও দেখানো উচিত। আদর, আপ্যায়ন, অন্য ব্যয় এটা কয়েক কোটি টাকায় গিয়ে পৌঁছে, আর মাসুলম্যান তো আছেই, ভাড়াটে লোক তো আছেই। এই সমস্ত গাড়ি অন্য ব্যয় করতে গিয়ে দেখা যায় যে 24 লাখ না 24 কোটিতে গিয়ে ঠেকে। এই ব্যাপারটা আরো স্বচ্ছ জবাবদিহি হওয়া উচিত। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। আমরা এই পর্যায়ে ঢাকায় প্রার্থীদের নির্বাচনী প্রচারণার খবর জানবো। সহকর্মী সুমাইয়া ঐশী আমাদের জন্য অপেক্ষা করছেন, রাজধানীর ফকিরাপুল এলাকায় আছেন তিনি। ঐশী, আজ প্রার্থীদের প্রচার গণসংযোগ শুরু হয়েছে কিনা জানাবেন, এবং আপনি কোনো প্রার্থীর সাথে আছেন কিনা এই মুহূর্তে তাও জানতে চাই। ফকিরাপুলের তার নির্বাচনী কার্যালয়ে কিছুক্ষণ আগে উদ্বোধন করলেন। এখন তিনি নির্বাচিত হওয়ার পর আসলে কি বিষয় নিয়ে কাজ করবেন এলাকাবাসীর সেই বিষয় নিয়ে কথা বলছেন, এবং এর কিছুক্ষণ পরেই আসলে তিনি নির্বাচনী প্রচারণায় দাঁড়াবেন। বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলছিলেন, এখনো বলছেন। তিনি বলছিলেন যে চাঁদাবাজ এবং ব্যবসায়ীদের জন্য নিরাপদ একটি পরিবেশ তিনি
তৈরি করতে চান, একই সঙ্গে স্বাস্থ্য শিক্ষা নিয়েও কাজ করবেন, আবাসন সংকট, সেই সঙ্গে ভাড়াটিয়াদের সুবিধাজনক বেশ কিছু বিষয় তিনি নতুন করে আনবেন এখানে, সেই বিষয় নিয়ে তিনি কথা বলছিলেন। একটু যদি শুনে আসার আমরা চেষ্টা করি যে তিনি কি কি বিষয় নিয়ে কাজ করতে চান, কিছুটা শুনে আসতে চাই আমরা আসলে। এবং এটা খোলা থাকবে সবসময়, নাগরিক বান্ধব অফিস হবে। সিদ্ধান্ত যে আমরা গ্রহণ করব, এটা এমপি যিনি আছেন উনি একা একা করবে না, সকল জনগণের অংশগ্রহণে আমরা সিদ্ধান্ত করব। ইনশাল্লাহ আমরা ঢাকা 8কে একটি নিরাপদ নগরী গড়ে তুলব। আমরা ইশতেহারগুলো প্রতিনিয়ত যেই জায়গায় সমস্যা রয়েছে সেখানে গিয়ে গিয়ে আপনাদের সামনে আগামী 10 দিন মানুষের সমস্যার সমাধানের চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন। অনেকে বলতেছে যে আমরা বিষদগারের রাজনীতি করি, আমরা বিষদগারের রাজনীতি করি না। আমরা দেশের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলি। কথা বলেতে যারা এই এস্টাবলিশমেন্টের অংশ হয়েছে তারা আমাদের বিরুদ্ধে লাগার পরে বলে ছেলেগুলা বিয়াদব, অর্বাচীন, অনেক আমাদেরকে দিয়ে থাকে তারা। শেখ হাসিনা যেভাবে আমাদেরকে অনেক কথা বলেছিল, আমরা যখন বলেছিলাম আপনি বাংলাদেশে ফেসিবাদী ব্যবস্থা রাখতে পারবেন না, তো সেই অবস্থা এখনও চলছে। তো আমরা ধৈর্য ধারণ করব। আমরা সমাজে যে অন্যায়, অনিয়ম, দুর্নীতি, এটার বিরুদ্ধে বলে যাব। আমি শুধু তো এমপি হলেও হবে না, সামাজিক পরিবর্তনও করতে হবে। শুনছিলেন বৃষ্টি যে অফিস কিছুক্ষণ আগেই উদ্বোধন করা হয়েছিল, এখন আসলে তিনি বলছিলেন যে নির্বাচিত হলে কি কি বিষয় নিয়ে কাজ করবেন, এবং যে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ একটু আগে তিনি বললেন যে অনেকেই বলছেন যে বিষদগারের নির্বাচন, নাসিরউদ্দিন পাটোয়ারির যে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন শেষে তিনি কথা বলছিলেন। ঐশীকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এক পর্যায়ে রাজধানীর বাইরে নির্বাচনী প্রচারণার খবর জানবো। সিলেটে যাচ্ছি, সহকর্মী নাবিল হোসেন অপেক্ষা করছেন আমাদের জন্য। নাবিল, যেহেতু সকালবেলা প্রার্থীদের গণসংযোগ কেমন দেখছেন এবং ভোটারদের কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, একটু বিস্তারিত করে জানাবেন আমাদের। বিভিন্ন ওয়াজ মাহফিলে অনুষ্ঠানে অংশগ্রহণ করে, দোয়াতে অংশগ্রহণ করে এখান থেকে আমরা আসছি। এই এলাকা শান্তিপ্রিয় এলাকা, কিন্তু এই এলাকায় আমরা আশা করব যে অন্যান্য যে ক্যান্ডিডেটগুলি আছে এরাও যেন তাদের সুন্দর পরিবেশটা রাখার জন্য আমাদেরকে তারা যেন সহযোগিতা করে। আমরা ফুললি আমাদের যে এলাকার স্বার্থে আমরা চাই যে সবাই মিলে ইলেকশন একটা উৎসব, একটা আমেজ, গত 15 বছর যেটা হয়নি এটা আমরা ফিরিয়ে আনার জন্য আমরা হার্ডওয়ার্ক করতেছি। আর এই যে ডিজিটাল পদ্ধতির যেটা আমরা লন্ডনেও আমরা কমনওয়েলথের যে কনফারেন্স রানী এলিজাবেথ যেটা করেছে, তখন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই আপনার এটা ডিসপ্লে করে 2400 আমরা 11টা ট্রাক আমরা সেইখানে করেছিলাম। এমনিতে জানতে চাচ্ছিলাম যে জাতীয়ভাবে তো ফ্যামিলি কার্ডের একটা আসলে প্রত্যাশা মানুষের কাছে বিএনপি দিচ্ছে, স্থানীয়ভাবে আসলে কি কি উন্নয়নের কথা আপনি বলছেন সাধারণ নাগরিক? স্থানীয়ভাবে যেটা আমরা সত্যিকার অর্থে একটা তো 31 দফার বিষয়টা, ফ্যামিলি কার্ডের কথাও আমরা বলতেছি, আপনার কৃষি কার্ডের কথাও বলতেছি, হেলথ সেক্টরের কথাও বলতেছি, যেটা বিএনপি 31 দফার বলতে। আর স্পেশালি আমাদের স্থানীয়ভাবে ডিমান্ড হচ্ছে এই যে গত 15 বছর একটা রাস্তাও কাজ হয়নি, এবং আমাদের মেয়েরা এই যে সিজারিয়ানের জন্য রাস্তায় মারা যায় অনেক সময় ট্রাফিকের কারণে। তো আমরা 3টা উপজেলায় আমরা আশা করছি যে 3টা হেলথ সেন্টার আমরা গড়ে তুলব, স্পোর্টস সেন্টার গড়ে তুলব। আমরা কারিগরি মহিলাদের জন্য একটা বিশ্ববিদ্যালয় আমরা গড়ে তুলতে চাই, এবং এইখানে যে আমাদের একটা হসপিটাল, এই হসপিটাল গত অনেক বছর ধরে খালি উদ্বোধন হয়েছে। আমরা আসলে শুনছিলাম সিলেট 3 আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালেক, তিনি নানা প্রত্যাশার কথা জানাচ্ছিলেন, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়নে তার যে ধরনের কর্মপরিকল্পনা, সেই কথা আসলে ভোটারদের দ্বারে দ্বারে তিনি গণসংযোগের মাধ্যমে পৌঁছে দিচ্ছিলেন, প্রতিশ্রুতি দিচ্ছিলেন তিনি, আমরা সেটিও শুনছিলাম। ধন্যবাদ নাবিল। প্রবল বন্যায় বিপর্যস্ত লাতিন আমেরিকার দেশ পেরু ও চিলি। টানা বৃষ্টিপাতে জনজীবন ভোগান্তিতে পড়েছে, তলিয়ে গেছে বহু বাড়িঘর, সড়ক। শুক্রবার থেকে টানা বৃষ্টিপাতে পেরুর মায়োবাম্বা শহরে বেড়ে যায় নদীর পানির উচ্চতা। ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে, বাস্তুচ্যুত হয়েছে অনেকে। ব্যাপক ক্ষতিগ্রস্ত ফসলি জমি। জরুরি পণ্য, গবাদি পশু, পোষা প্রাণী নিয়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন বাসিন্দারা। প্রতিবেশী চিলির অবস্থাও বেহাল। কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে, ভেসে গেছে অনেক গাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকায়, এবং কিছু কিছু এলাকায় ঘন্টায় 17 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উদ্ধার কাজে যোগ দিয়েছে জরুরি বাহিনী।
পশ্চিমা গণমাধ্যমে যখন আত্মগোপনের খবর, তখন প্রকাশ্যে দেখা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। শনিবার যুক্তরাষ্ট্রের লাগাতার হুমকি উপেক্ষা করে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মাজার পরিদর্শন করেছেন তিনি, এবং সে ভিডিও ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ করেছে ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম। এ সময় উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্টও। ইরানে বিক্ষোভ উস্কে দেওয়ার জন্য তিনি আবারও যুক্তরাষ্ট্র ইসরায়েলের কড়া সমালোচনা করেন। সম্প্রতি বেশ কিছু পশ্চিমা মিডিয়ায় দাবি করা হয় মার্কিন হামলার শঙ্কায় সুরক্ষিত বাংকারে আশ্রয় নিয়েছেন খামেনি। যুক্তরাষ্ট্রের অভিবাসী সংস্থা আইসিইর ডিটেনশন সেন্টারে বন্দী 5 বছর বয়সী শিশুকে মুক্তির নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় আদালত। কবে কিভাবে মুক্তি দেওয়া হবে সে বিষয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। সম্প্রতি আইসিই এজেন্টদের হাতে আটক 4 শিশু কিশোরের মধ্যে একজন 5 বছর বয়সী লিয়াম কনে হোয়ারিয়াস। গত 20 জানুয়ারি আইসিইর অভিযানে তাকে আটক করা হয়। বাড়ির বাইরে নীল রঙা খরগোশ টুপি পরে দাঁড়ানো ছোট্ট আরিয়াসের ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উঠেছে নিন্দা সমালোচনার ঝড়।